চলে যাব। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা তো একেবারে নিম্নচাপের মধ্যে নিয়ে এসেছেন আমাদের। আমাকে বলা হলো খুব সুন্দর ওয়েদার, সানি, দারুণ লাগবে, তোমরা এসো। কলকাতায় 42 ডিগ্রি টেম্পারেচার, ফিলস লাইক 48, 49। আমরা ভাবলাম যে ঠিক আছে, এখানে এসে যে এরকম দুর্যোগ দেখতে হবে, নট ফেয়ার। থ্যাংক ইউ। এনিওয়ে, প্রথমেই আমি একটু আমার আজকের অনুষ্ঠানটা বলা যেতে পারে, কি বলবো, মানে ওই হয় না, মানে ধরুন বড় কোনো মিল খেলেন, তারপরে ওই মুখশুদ্ধি বলে না, এই পান মশলা টসলা গোছলে খাওয়া, ওই ধরনের। কারণ আমাকে এখানে এসে আমি বুঝতে পারছি যে আমাকে মূলত ফাঁসানোই হয়েছে। আমি এখানে বলে রাখি, আমি জানি না অডিটোরিয়ামে আছেন কিনা তপন বাবু, তপন সেন আছেন? উনি ফাঁসিয়েছেন আমার। তো আমি যেটা পরিকল্পনা করেছি, আমি এখনো পর্যন্ত কাউকে বলিনি, ভেবেই রেখেছি যে মঞ্চ থেকেই বলবো, যে উনি কলকাতায় গেলে আমি তপনবাবুকে পুলিশে দেবো। আমি শুনেছি উনি কানাডার পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন, কিন্তু কলকাতার পুলিশ তো দেখেননি। আর দ্বিতীয়ত, নতুন সরকার, পুলিশ নতুন উদ্যমে কাজ করছে। তো অপরাধটা যেটা করেছেন সেটা হচ্ছে মানে খুবই সিরিয়াস। এটা আমি কালেকটিভ আর্ট ফর্মের লোক। আমি আপনাদেরকে একটা ওই অ্যানাউন্সমেন্ট ভিডিও করে বা একটা প্রমোশনাল ভিডিও করে পাঠিয়েছিলাম, সেখানেও বলেছিলাম যে আমি কালেকটিভ আর্ট ফর্ম করি, যে থিয়েটার করেছি, সিনেমা করি, সব কিছুতেই 50, 60, 70 জন লোক লাগে, 100 জন লোক লাগে। সম্প্রতি মিউজিকে কাজ করেছি, সেটার জন্য একটা মিউজিক্যাল ব্যান্ড ফর্ম করেছি আমরা। তা আমরা নাটকও করি, 2 জন, 3 জন, 4 জন, 6 জন, 7 জন মিলে। তো তপনবাবু আমাকে বললেন, আরে তুমি এসো না। না, আমি বলছি তাই কি করবো গিয়ে? না, তুমি এসো না, তুমি কিছু একটা করো। তার আমি গত 1-1.5 বছর ধরে আমিও কলকাতায় নিষিদ্ধ শিল্পী হিসেবে ঘুরে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, কোথাও সিনেমা টিনেমায় কিছু শিখে ছিঁড়ছে না, কাজ করতে পারছি না। হ্যাঁ, বড় বড় সব লোকজন আমাকে আটকে রেখেছে, মিনিস্টার্স, ব্রাদার অফ মিনিস্টার্স। সো তা আমি ভাবলাম যে হ্যাঁ, সে তো এখন তো খুব ভাল লাগবে মশাই। হ্যাঁ, কিন্তু তখন আমি ভাবছিলাম যে না, এখানে কিছু করতে পারছি না। ডাকছে যখন বিদেশ বিভূঁই, ভিসা টিজা সবই করে দিচ্ছেন, তো চলেই যাই। এসে বুঝতে পারছি যে আমার সঙ্গে বড় প্রতারণা করা হয়েছে। এবং এই যে দুজন, বলা যেতে পারে যে ময়ূর পৌশালী অনুষ্ঠান করলেন, আপনারা সকলেই জানেন, মানে সবে সাক্ষী হলেন কিরকম জমিয়ে দিতে পারেন। এরপরে অন্তরা আসবেন এবং দুর্দান্ত জমিয়ে দেবেন অনুষ্ঠান। সেখানে একেবারে একটা কাকের মতো বসিয়ে রাখা যাকে বলে আর কি। হ্যাঁ, 2 ময়ূরের মাঝখানে। আর আমাকে না না একদম ওসব বলে চিড়ে ভিজবেন। ওইটুকু বুদ্ধি আমার হয়েছে, কোনটাকে মেন কোর্স বলে, কোনটাকে অ্যাপেটাইজার বলে, কোনটাকে স্ন্যাক্স বলে। হ্যাঁ, ওইটুকু বুদ্ধি আমার হয়েছে। তো ওই রকমভাবে বলে তপনবাবুকে বাঁচানো যাবে না। আপনারা যদি পারেন তপনবাবুর কলকাতা যাওয়াটা আটকান, কারণ উনি যেদিন যাবেন সেদিনই বাঁশদ্রোণী থানায় ওর নামে আমি একটা এফআইআর করব। আমাকে শুধু একদিন ফাঁসানো হয়েছে এমন নয়, আমাকে 2 দিন ফাঁসানো হয়েছে।
মানে আমি আজকে এখানে মঞ্চে বসে আছি আপনাদের সামনে, আমি কালকেও প্রবাবলি এই আমি ঠিক বলছি কিনা একটু প্লিজ কেউ কারেক্ট করে দেবেন, এই ক্যাম্পাসের মধ্যেই একটা কম্পারেটিভলি ছোট অডিটোরিয়াম আছে, সেইখানে আমার একটা মানে এই ধরনেরই পান মশলা গোছের একটা অনুষ্ঠান আছে, ওই ওই একই রকম। কিন্তু কালকে বোধহয় জনসংখ্যা একটু কম, আজকে আপনারা অনেকে আছেন। আর এই 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 নিয়মের কথাগুলো আমার এখনো বলা হলো না, যে টিএসএস টরন্টো সাংস্কৃতিক সংস্থাকে অনেক ধন্যবাদ, আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি প্রথমবার এলাম ক্যানাডাতে, ইউএসএতে বেশ কয়েকবার এসে আমি অনুষ্ঠান করেছি, থিয়েটার করেছি, গান বাজনা করেছি, এই প্রথমবার এলাম ক্যানাডাতে। খুবই ভালো লাগছে, এখানকার আতিথেয়তা, এখানকার আন্তরিকতা, ফ্লাইট থেকে নামার পর থেকে এখানে সকলের যে উষ্ণতা, যে ওয়ার্মথ, সেটা সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো, পরিবারের মতনই ফিল করছি। একটা জিনিসই শুধু বুঝতে পারছি না যে কি করব। ওই যে আমাকে তপনবাবু বললেন তুমি চলে এসো, আমি এসে গেছি। যাই হোক, আমি আর দ্বিতীয় কথা কি হয়, কোনো সময় টময় পেলে যে এসে একটা দল বানিয়ে বা কাউকে জুটিয়ে নিয়ে কিছু একটা তৈরি করা যায়, কারো মাথা খেয়ে বা কাউকে ভুল বুঝিয়ে কিছু একটা তৈরি করে এখানে করা যায়, সেই সময়টিও আমাদের হাতের মধ্যে ছিল না। তো আমি আপনাদের অনুমতি নিয়ে একটা জিনিস এখানে পড়তে পারি, সেটা একটা চিঠি, সেটা একটা প্রেমের চিঠি, মানে আমার প্রেমিকাকে লেখা। ব্যাপারটা একটু প্রাইভেট জিনিস, কিন্তু আমার পড়তে আপত্তি নেই, আপনাদের শুনতে আপত্তি থাকলে আপনারা বলতে পারেন, তাহলে আমি পড়বো না। হ্যাঁ, এসব পুরুষ কণ্ঠে শব্দ টব্দ শুনলে হবে না। আমার কথাটা আরেকবার ভালোভাবে শুনুন। একটা প্রেমের চিঠি আমার লেখা আমার প্রেমিকাকে। হঠাৎ করে একজন পুরুষ বলে হ্যাঁ শুনতে চাই, বলে আমার কি হবে? দ্বিতীয় পুরুষের দৃশ্যটি দিয়ে আমায় হোমোসেক্সুয়াল ভাবলে হবে না। আমি এখনো পর্যন্ত স্ট্রেট। বলুন, পড়বো? বেশ, আসলে কি হয়, আমরা যারা স্টেজ অ্যাক্টর তাদের এই মানে এই আলো কি হবে, এই পরিবেশটা কেমন হবে, এগুলো নিয়ে একটু খুঁতখুঁতেমি থাকে। তার জন্য আমাদের অনেকে সাপসাপান্তও করেন, আবার অনেকে তার জন্য পছন্দও করেন। আমি শুধু দর্শক আসনের কাছে একটাই অনুরোধ জানাতে চাই, সেটা হচ্ছে এই পৌশালী দুর্দান্ত অনুষ্ঠান করে গেলেন, একটু পরেই অন্তরা আসবেন, মানে মঞ্চ এবং প্রেক্ষাগৃহ কেঁপে উঠবে, কিন্তু তার মধ্যিখানে এই অনুষ্ঠানটা খুব শান্ত তো। আর প্রেমিকাকে লেখা চিঠি মানে বুঝতেই পাচ্ছেন, রাজনৈতিক বক্তৃতার মতো তো হবে না, ইন্টিমেট কথা দিয়েই হবে। তাই এই অনুষ্ঠানটা একটু শান্ত, তাই এটা কোনো গুপ্ত প্রেমের চিঠি যেন সামনে এসে পড়েছে এবং সেটা পাঠ করা হচ্ছে, সেরকমভাবেই একটু শুনবেন। আপনারা কোথায়? প্রেমের 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 চিঠি তো আর আপনাদের দিকে তাকিয়ে হয় না, আপনার দিকে তাকিয়ে হতে পারে। অনেকগুলো প্রেম করাই যায়, তবে অ্যাট এ টাইম একটা করাই ভালো। হ্যাঁ, আমি এই চিঠিটা পড়ে নিই, আপনি চিঠিটা মন দিয়ে শুনুন, আপনিও একটু ভাবুন, তারপরে আমিও একটু ভাবি। হ্যাঁ, প্রেমিকা আপত্তি জানাবে কিনা দেখা যাক। এবারে কোন দিকে? বেশ, আমি চিঠিটা পড়া শুরু করি, কারণ
কমিটির অফিস থেকে বলা হয়েছে অনুষ্ঠানটা 40 মিনিট লেটে চলছে, এবং ওই সাহেবদের অদ্ভুত ব্যাপার আছে, ওরা কিছু শোনে না একটা সময়ের পর। শুরু করি। প্রিয় অনুরাধা, কেমন আছো? আমার খুব জ্বর, শীত করছে মাঝে মাঝে, প্যারাসিটামল খাচ্ছি, খানিক বাদেই ঘাম দিচ্ছে, আবার শীত করছে। একটু রাম খেলে ভালো হতো। যদিও মে মাস, ঘরের এসিটা 1 টনের, পাল্লা দিতে পারছে না, তবু এই প্রবল গরমে জ্বর গায়ে একটা রামের পাইট খাওয়ার মধ্যে বেশ বৈপ্লবিক একটা ব্যাপার আছে। মানে কিভাবে বলি, আজকাল একটা অদ্ভুত স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়েছে না। আমন্ড, কুমড়োর বিচি, চিনি ছাড়া লাল চা, মেপে ভাত, লিমিটেড রেড মিট, জিমে গিয়ে রানিং, স্কোয়াট, বারবেল, নোয়াপাতি ভুঁড়ি চলবে না, ঝোলা কাঁধ, সরু বুক, লিকলিকে হাত, চোখের তলায় কালি, পায়ে গাউট, ব্রণর দাগ, নাক খোঁটা, সেকিউলারিজম চলবে না। সবাই ডেভিড, সবাই সংখ্যাগুরু, সবাই ধুরন্ধর। মানে এক কথায় বিকাশ হতে হবে। রায় হোক বা ভট্টাচার্য হোক, বিকাশ হতেই হবে। মে মাসের দুপুরে 102 জ্বর নিয়ে 4 পেগ রাম খেলে বিকাশের এই গ্লোবাল ডেভেলপমেন্টটাকে বেশ একটা ভেঙচি কাটা যায়, তাই না? যদিও এগুলো আমার দ্বারা হলো না কোনোদিন। তুমি তো জানো, সেই কলেজ জীবন থেকে শাসক আর বিপ্লবী দুটোকেই বাঁকা চোখে দেখতে দেখতে আমার চোখটাই বেঁকে গেল। আজকাল আয়নায় কিছুক্ষণ তাকিয়ে থাকলে নিজেকে টেরা লাগে। ইচ্ছে থাকলেও উপায় নাস্তি, রাম এনে দেওয়ার কেউ নেই। তুমি তো জানো, মিনতিদি খুব সকালে এসে খাবার বানিয়ে ফ্রিজে রেখে দেয়, আমি মাইক্রোওভেনে গরম করে করে খাই 3 বেলা। সুইগি করে আনানো যেত, কিন্তু ফ্ল্যাটের লিফটটা 3 দিন হলো খারাপ। এই শরীরে 4 তলা সিঁড়ি ভাঙতে পারবো না, বুকে 2টো স্টেন, 20 পা জোরে হাঁটলেই হাঁপ ধরে, 4 তলা সিঁড়িটা বাড়াবাড়ি হয়ে যাবে। বোধহয় মারাই যাব, বেশি দেরি নেই। কি জানে, আজকাল মৃত্যু আর তোমার কথা একসাথে মনে পড়ে। মানে মৃত্যু যমরাজ হলে তুমি চিত্রগুপ্ত। অবশ্য মোটামুটি আমার সব হিসেব তোমার খাতাতেই লেখা আছে। একবার বোলপুরে বেড়াতে গিয়ে মাঝরাতে আদর শেষে তোমায় বলেছিলাম না, অনু, তোমার বুকে মুখ গুঁজে মরতে চাই। যৌবনের শখ আহ্লাদ কি অদ্ভুত, প্রেম কি বিচিত্র না? ভালোবাসলে আমরা কত দৃশ্য কল্পনা করি, তাই না? সেসব দৃশ্য কোথায় যায়? কোন নৌকা স্রোতের টানে কোন তীরে গিয়ে যে আটকা পড়ে। আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল
এত চমৎকার রক্তগর্বের এই গানটা, কিন্তু চাঁদ গাইলেই আমার কাকুর টাকটা মনে পড়তো। নিটোল গোল ফর্সা চকচকে টাক। একবার বোধহয় মাল খেয়ে বলেও ফেলেছিলাম, উফ কাকু, আপনার মেয়ের ঠোঁটে 10,000 বার চুমু খেয়ে ফেলেছি, তবু আপনার ওই মসৃণ টাকে একটা চুমু খাবার স্বাদ মিটিল না। মনে আছে, খুব রেগে গেছিলেন। দিন দুয়েক বাদে আমাকে ফোন করে বলেছিলেন, তোমাদের জেনারেশনের এই আগল খোলা অ্যাটিটিউডটা তোমাদের গোটা প্রজন্মটাকে একদিন ডোবাবে, দেখে নিও। আমি খুব সিরিয়াসলি বলেছিলাম, আরে কাকু, আপনি আমার একটা ফোচকেমির দায় জেনারেশনের উপর চাপাচ্ছেন কেন? জেনারেশন একদম কারেক্ট আছে, লেখাপড়া করছে, ফার্স্ট সেকেন্ড হচ্ছে, প্রেম করেই জয়েন্ট অ্যাকাউন্ট খুলছে, ফিউচার প্ল্যানিং একদম কোনো ভুল নেই। আমরা কয়েকটা এড়ে গরু খাটাল থেকে পালিয়ে একে ওকে গুঁতিয়ে বেড়াচ্ছি, চিন্তা করবেন না, আমরা হার্মলেস। আমায় অবাক করে দিয়ে তোমার বাবা বলেছিলেন, শোনো ছোকরা, আমিও তাই ছিলাম। এই এড়ে গরু, উদাসীন বাছুর, যাই বলো, থাকতে পারি না, থাকা যায় না। বিশ্বজগৎ একটা প্রোডাকশন মেশিন, এখানে তোমাকে কারিগর হতেই হবে, সে তুমি যত বড় খাঞ্জা খাই হও না কেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার টাক নিয়ে মজা করেছো বলে আমি কিছু মনে করিনি, আই এম প্রাউড অফ মাই টাক। কিন্তু মেয়েকে কতবার চুমু খেয়েছো সেটা বাবা মার সামনে বলাটা শোভনীয় নয়, বুঝেছো? মজার লোক ছিলেন কাকু। কাকু কেমন আছেন অনু? ওই বাড়িতেই আছেন? তোমরা তো বোধহয় 2-3 বছরে একবার আসো। তোমার আপত্তি না থাকলে জানিও, একবার দেখা করে আসবো কাকুর সঙ্গে। ওহ, তোমায় বলা হয়নি, বাবা চলে গেছে। খুব ভুগলো, কষ্ট পেল, আমার হাতেই মাথা রেখে চলে গেল। যাওয়ার সময় মুখ নেড়ে কিছু বলছিল, আমি বুঝতে পারিনি তখন। এখন মনে হয় বলতে চেয়েছিল, টিকে যেও বাবা, যেমন তেমন করে হোক টিকে যেও। জানো অনু, এই বাবার মতো যারা, মানে এই লোকগুলো যারা মহৎ নয়, সমাজে বিরাট কোনো অবদান নেই, কিঞ্চিত ভীতু, বিপদ এলে বুক ধড়ফড় করে, চাল ডাল চা চিনি কষের দুধ, ছেলেমেয়ের মাখন পাউরুটি, লেপ তোষক, সাইকেলের চাকায় হাওয়া, এসব চিন্তায় লাইফ বয় মেখে স্নান করে আর সস্তা পাপোশে পা মুছে যাদের জীবন কেটে যায়, তারা চলে গেলে খুব মন খারাপ হয়। মানে বেঁচে থাকাকালীন তাদের জীবনটা অকিঞ্চিতকর মনে হয়, মারা যাওয়ার পরে তেমন মনে হয় না। যে জায়গাটা খালি হয়ে যায় সেটা দেখি 5খানা ফুটবল মাঠের সমান হয়ে আছে। কুঁকড়ে যাওয়া শরীরটা যখন বিকেলের আলোয় জানলার পাশে বসে থাকতো বাইরের দিকে তাকিয়ে, বোঝাই যেত না এতখানি জায়গা দখল করে আছে সেই লোক। বাবার কথা মনে পড়লে আজকাল সুমনের ওই গানটা খুব গুনগুন করে গাই। তিনি বৃদ্ধ হলেন, বৃদ্ধ হলেন, বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। এই বুড়ো গাছে পাতায় পাতায় সবুজ, কিন্তু আজও মাতায় সুঠাম ডালে। ডালি বলো, ভাতি বলো, গান বাজে তার গেরস্থালির তালে তালে। ওহে ও গেরস্থ, ভীষণ ব্যস্ত, একটু ভালো চা পাওয়া যায় কোন দোকানে? ওহে সবজিওয়ালাই বন্ধু, তোমার সবুজ বেচা মানুষ আসে তোমার টানে। ওহে প্রতিদিনের বাজার যাওয়া, থলি হাতে কেটে গেল সারা জীবন।
তিনি বৃদ্ধ হলেন, বৃদ্ধ হলেন, বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। নিজের কথাই বলে যাচ্ছি না এক নাগাড়ে, চিরকাল এমনটাই রয়ে গেলাম, বিনাইন মেগালোম্যানিয়াক। ভাবখানা এমন যেন অপরের চিন্তাতেই জীবন কাটে, আদত উল্টো, শুধু আমি কি, আমার কি হবে, আমার কি হলো, এইসব। গড়িয়ার ফ্ল্যাট কেনার পর দিদির পরামর্শে, দিদি মানে আমার দিদি, মমতা ব্যানার্জি নয়, আমার দিদির পরামর্শে দেওয়ালে অনেকগুলো আয়না লাগিয়েছিলাম। দিদি বলেছিল ঘরের দেওয়ালে আয়না লাগালে ঘরগুলো বড় বড় লাগে, কে জানে লাগতে পারে। আমি শুধু চারিদিকে ঘুরে ঘুরে আয়নায় নিজেকে দেখতাম। প্রথমে নিজেকে খুব বড় লাগতো, আজকাল ছোট লাগে, ছোট লাগে আর একা লাগে, হেভি একা লাগে, অভিশাপের মতো, অবজ্ঞার মতো, দেবতার মতো একা। টিনের তলোয়ারের সংলাপ। এই আত্মপ্রেমের জন্যই সালা এত একা হয়ে গেলাম। এই একাকিত্বটা নিয়ে কি করবো আজকাল বুঝে উঠতে পারি না। আমি খুব একা ভেবে কান্নাও পায়, আবার কেউ ঘরে এলে মনে হয় এই রে গেল মায়ের ভোগে আমার স্বাদের একাকিত্ব। আমি খুশি তুমি একা হওনি। স্বামী, সন্তান, বাগান, ফুল, ভ্রমণ, এসব নিয়ে তোমার জীবন ভরে আছে, আমি খুশি। আমাদের কোনো জীবন হলে কেমন হতো কে জানে, তবে এমন হতো না। যেমন হতো অমন জীবন হওয়ার থেকে না হওয়াই ভালো, কি বলো? তোমার আমার গল্প হতো যদি, গল্প হতো রাত বিরেতে জেগে, ভোর আকাশে হারিয়ে গেলে তারা থামিয়ে আদো বাজার যেতাম রেগে। কিংবা ধরো পাহাড় টিলার বাড়ি, মেঘের গাছে ফলছে ফসল তোমার, ঘর বেঁধেছি আমরা দুই আনাড়ি, শিখছি স্মৃতি শিশির দিয়ে বোনা। তোমার আমার গল্প যদি হতো ঝগড়া ঝাঁটি নিয়ম মেনে চলা, তোমার রবি আমার ভৈরবী, আর হঠাৎ কখন জড়িয়ে এসে ধরা। একটাই আফসোস, আমাদের ভালো করে একটা ব্রেকআপ হলো না। আমরা অন্তত 25-30 বার চেষ্টা করেছি একটা ব্রেকআপ করার, কিছুতেই হয়নি। পিরিতি কাঁঠালের আঠা যাকে বলে। ভালো হতো জানো, সংসার তো হলো না, একটা ব্রেকআপ হলে ভালো হতো। তুমি আমার জীবনে কোনো চ্যাপ্টার হলে না স্যার, অধ্যায় যাকে বলে। চ্যাপ্টারের সুবিধে হলো চ্যাপ্টার শেষ হয়ে যায়, তারপর আরেকটা চ্যাপ্টার শুরু হয়। তুমি আমার জীবনে নদী হয়ে রয়ে গেলে, বইতেই থাকে, বইতেই থাকে। শুরুতে খরস্রোতা, তারপর ধীরে ধীরে সরু হতে হতে শুকিয়ে গিয়েও আবার বর্ষার জলের সাহায্যে টুকটুক করে কুলকুল করে গিয়ে সোজা সমুদ্রে। ব্যাস, সমুদ্রে চ্যাপ্টার গেল চুলোয়, প্রেম বইতে বইতে 3 ভাগ জল হয়ে গেল, প্রেমিক প্রেমিকা রয়ে গেল 1 ভাগ স্থলে, সিপিএম এর একটা সিটের মতো। এই জন্যই তোমায় বলতাম যে এত প্রেম করতে নেই, এত প্রেম করতে নেই। চালে ডালে, ইএমআইতে, সন্দেহে, ঝগড়ায়, সন্তানে, ওষুধে, এসবেই সংসার টেকে, সম্পর্ক টেকে। আমরা এত বাড়াবাড়ি রোমান্স করতে গেলাম, আমাদের প্রেম হয়ে গেল বুর্জ খলিফা, আমরা রয়ে গেলাম নিচে 1 তলার ড্যাম পড়া ঘরে। পরিচিত অগোছালো ঘর, গুমোট কিন্তু চেনা, আকাচা বালিশের কভার, চাদরের দাগ, খাটের মাথার কাছে তোমার আমার একটা ছবি। ভালো ছিল ঘরটা, বলো? এখন যদিও 4 তলাতেই থাকি,
তোমার বিয়ের দিন ওই একতলাটা ছেড়ে দিয়েছিলাম, আমাদের ওই ছবিটাও নিয়ে আসিনি। দুদিন পরে দেখি ল্যান্ডলর্ড শ্যামল কাকু ওই ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে, লিখেছে, বিদায় হে যুগল, তোমরা ভুগিয়েছ খুব, কিন্তু তোমাদের প্রেমের স্মৃতি আমার ঠাকুরদার বানানোই বাড়িতে অমলিন হয়ে থাকবে। ভাবো একবার, এই পোস্টটা করেছে তোমার বউ ভাতের সকাল। ভাগ্যিস দেখেছিলাম, সঙ্গে সঙ্গে কথা বলে ডিলিট করিয়েছিলাম। কি কাণ্ড! বিদায় প্রেমিক যুগল, বিদায় পরিচিতা। কতবার গেয়েছি আমরা এই গানটা একসাথে, হ্যাঁ? তবু আমাদের একটা মনে রাখার মতো ব্রেকআপ হলো না। বিদায় পরিচিতা, এই বিদায়ের সুর চুপি চুপি ডাকে দূর বহু দূর। দিগন্তে রয়েছে আকাশ একাই, বিদায় পরিচিতা, আকাশ নিঃসঙ্গ, তার কাছে যাই। রাস্তায় পড়ে আছে স্বপ্নের লাশ, বাতাসে ওড়ে তার দীর্ঘশ্বাস। শাসন করে মূর্খ, শাসন করে মূর্খ, চোখ রাঙায় দলবল। বিদায় পরিচিতা, আমার চোখে তুমি, তোমার চোখে জল। জনহীন সৈকতে ওড়ে সিগারেটের ছাই। বিদায় পরিচিতা, তুমি একা, আমি একাই। তোমার বিয়ের পরে 5-6টা প্রেম করেছি, একদম জমেনি, একদম জমেনি। মানে জমার জন্য করিনি যদিও, তবু 1.5-2 ঘন্টার জন্য হলেও প্রেম তো, কিন্তু প্রচন্ড বদহজম হয়েছে। মানে এক কামড় তেলে ভাজায় 5 দিন অম্বল, যাকে বলে। হ্যাঁ, দোষ প্রেমিকাদের নয়, অপূর্ব সব মেয়েগুলো, মানুষ হিসেবেও চমৎকার। কিন্তু তুমি কি একটা গোপন অভিশাপ সেট করে দিয়ে গেছো আমার সিস্টেমে। অনন্ত ল্যাদ, আলস্যের ভাইরাস ঢুকে গেছে আত্মায়, খালি জ্বর আসে, খালি জ্বর আসে। 2 ঘন্টার ঘুমে 20টা আলাদা স্বপ্ন, আর ঘুম ভাঙলেই মনে হয় ও ও বেঁচে আছি, তুমিও বেঁচে আছো, তাহলে আমার কাছে নেই কেন? আমরা কাছাকাছি নেই কেন? আমরা থাকলাম না কেন? অনু, আমার জ্বরটা ফিরছে, 103 হতে পারে, 104-105 হতে পারে। খুব লুচি আলুর চচ্চড়ি খেতে ইচ্ছে করছে, জানো, কতদিন খাই না। তোমার মনে আছে শ্যামবাজারে হরিদাস মোদকের দোকানে আমাদের লুচি কম্পিটিশন? 20-22টা খেতে পারতাম এক রাউন্ডে। তুমিও ভালোই টানতে রোগা চেহারায়। কদিন আগেই মিনতি দিকে বললাম লুচি করে দাও, করে দিল। তুমি নেই, হরিদাস মোদকের টেবিল চেয়ার নেই, 2টোর বেশি খেতে পারলাম না। আজকাল আর কিছু হজম করতে পারি না, সালা জল খেলেও মনে হয় অম্বল হচ্ছে। বুকের মাঝখানটায় চিনচিন শুরু হয়, ব্যথাটা বাঁ দিকে যায়, তারপর ডান দিকে আসে, তারপর পিঠে গিয়ে জমে। কলকাতার মতো আমার শরীরের মানচিত্রেও কোণে কোণে ব্যথা জমে আছে। শহর, দেশ, পৃথিবীর যাবতীয় অসুখ অদৃশ্য ব্যাকটেরিয়ার মতো শরীরে ঢুকে যাচ্ছে। সেদিন ডাক্তারের কাছে গেছিলাম, বলল রোগ তো আপনার শরীরে তেমন নয়, যা আছে মাথায়। আমি তো পেটের ডাক্তার, আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান। বললাম আমি গেছিলাম, অভিজ্ঞতা ভালো নয়, ঘুমের ওষুধ খাওয়ার থেকে জেলুসিল খাওয়া ভালো। চেনা ডাক্তার হয়তো রেগে গিয়ে বা মায়ার বশে বললেন, আপনাদের মুশকিল হচ্ছে অনীহা,
বেঁচে থাকার ইচ্ছে কমে যাচ্ছে আপনাদের। এটাকে কিওর করা মুশকিল হচ্ছে দিন দিন। এরকম পেশেন্ট বাড়ছে হু হু করে প্রতিদিন। গ্লোবাল ক্রাইসিস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, রেস্টলেসনেস, রেজ, কনস্টিপেশন, ইনডাইজেশন, অল অ্যাট আ সেম টাইম। যেন ধ্বংসের মুখে দাঁড়িয়ে একটা বিস্তৃত জনপদ। আমি দেখলাম ডাক্তার নিজেই আস্তে আস্তে ডিপ্রেশনের কবলে পড়ে হ্যাঁ প্রলাপ বা কবিতার দিকে চলে যাচ্ছে। আমি বললাম ডাক্তারবাবু, হ্যালো ডাক্তারবাবু, আজকে চেম্বারটা বন্ধ করুন, চলুন মাল খাই। অলিপাবে বসেছিলাম বুঝলে, ডাক্তারবাবু সে কি কান্না, দুপেগের পর থেকেই চোখ নাক দিয়ে জল পড়েই যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এত দুঃখ বুকে চেপে ডাক্তারি করেন কি করে? ডাক্তারবাবু বললো করতে চাই না। বিশ্বাস করুন আমি ডাক্তার হতে চাইনি, কবি হতে চেয়েছিলাম। মালবিকা চলে গেল, আমিও নক্ষত্র, কোজাগরি, মৃগনাভি এসব ছেড়ে গ্যাস, ঢেকুর, বাতকম্ম, অ্যাসিড রিফ্লাক্স এসবের মধ্যে রয়ে গেল। এরপর ডাক্তারবাবু ভীষণ মাতাল হয়ে গেল, ভীষণ প্রচন্ড। আমি ধরাধরি করে গাড়িতে এনে তুলে দিলাম। গাড়িতে উঠেও চিৎকার করছিলেন, প্রেম আমাদের ভিত্তি, ধ্বংস আমাদের ভবিষ্যৎ। বুদ্ধবাবু লাভ ইউ, লাল সেলাম, আই উইল কিল ইউ মালবিকা, আই উইল লাভ ইউ, জয় শ্রীরাম মালবিকা। তুমি ফিরে এসো, আমি তোমার নামে অযোধ্যাতেই প্রেমের মন্দির বানিয়ে দেব। গাড়িটা বেরিয়ে গেল ডাক্তারবাবু। তুমি একবার ভাবো ডাক্তার দেখাতে গিয়ে এই দশা আমার রোগ কে সারাবে? প্রেম আমাদের ভিত্তি, ধ্বংস আমাদের ভবিষ্যৎ। ইন্টারেস্টিং, তোমার প্রিয় শব্দ ইন্টারেস্টিং। সেদিনই ফেরার পথে বৃষ্টি নামলো। পার্ক স্ট্রিট মোড়ে রাত 12:30টায় হঠাৎ কি মনে হলো, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে গলা ছেড়ে গাইতে আরম্ভ করলাম। মনে পড়ে আজ, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ, এত জোরে গাইছিলাম ট্রাফিক সার্জেন্টটা এগিয়ে এলো। আমি ঘাবড়ে চুপ করে গেলাম। ওমা, আমার সামনে এসে দেখি একগাল হেসে এই গানের অন্তরাটা ধরেছে। অপটু গলা, সুর নড়ে যাচ্ছে, তবু আবেগে কোনো ফাঁকি নেই। সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার, রাখিবে আমাকে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার, ফিরিয়া আসিবে খেলিবে আবার, সেই পুরাতন খেলা মনে পড়ে আজ। আমি জিজ্ঞেস করলাম আপনি কি গান শিখেছিলেন? আমি জিজ্ঞেস করলাম গান শিখেছিলেন? বলল হ্যাঁ ওই আর কি, আমার মায়ের ইচ্ছে ছিল তবে হয়নি। আমার মেয়েকে এখন গানে দিয়েছি, ভালো গাইছে। সিগারেট খাবেন? চলুন এই বাস স্টপটায় দাঁড়িয়ে খাই। এত ভালো লেগেছিল। মানুষ মানুষের দিকে তাকিয়ে হাসলে, দুটো কথা বললে, বাড়ির খবরাখবর নিলে এমনিই কত রোগ সেরে যায় বলো। একটাই সিগারেট দুজন মিলে কাউন্টারে খেলাম বাস স্টপে দাঁড়িয়ে। চমৎকার রাত, চমৎকার। ডাক্তার কবি হতে চেয়েছিল, পুলিশ গায়ক হতে চেয়েছিল। আচ্ছা, কলকাতা কি কোনোদিন লন্ডন হতে চেয়েছিল? মানে
আমার ধারণা আমার ধারণা কলকাতাকে কোনোদিন জিজ্ঞাসাও করা হয়নি, হে কলকাতা তুমি কি লন্ডন হতে চাও? আমারও তোমায় জিজ্ঞাসা করা হয়নি, অনু তুমি কি আমার সঙ্গে থাকতে চাও? তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? বাবাকে কোনোদিন জিজ্ঞেস করা হয়নি, বাবা টিকে থেকে কাটিয়ে দেবে সারা জীবন, বাঁচবে না, বেঁচে থাকতে চাও বাবা? অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ওই মনোলগটা মনে পড়ে যায়, কি দারুণ। কে রবে পরবাসে, রবীন্দ্রনাথের সেই গান, কে রবে পরবাসে। আমি পালাতে চাই, আমি পালাতে চাই, আমি ভুলতে চাই, কোথাও কোনো প্রসারতার মাঝখানে গিয়ে দাঁড়াতে চাই যেখানে মেঘের আলতো ঢাকনা দিয়ে মোড়া রয়েছে। কে রবে পরবাসে। চলন্ত ট্রেনের জানলা দিয়ে দেখা জ্যোৎস্নায় ধুয়ে যাওয়া মাঠ, একেবারে দুধের মতো জ্যোৎস্না। আমার ইচ্ছে করে সেই জ্যোৎস্নার মধ্যে গিয়ে আমি একা দাঁড়িয়ে থাকি, একা, যেন এখনো সম্পূর্ণভাবে তৈরি না হওয়া একটা টেলিগ্রাফের খাম, কিংবা অন্ধকারে নির্জনে অদ্ভুত বেঁকে দাঁড়িয়ে থাকা একটা কৃষ্ণচূড়া গাছ, কিংবা একটা ছোট্ট পাখি যে ইচ্ছে করলে এক দৌড়ে ধুলো, মাঠ, হেমন্তের ধানক্ষেত সব পার করে কোথায় চলে যেতে পারে। কে রবে পরবাসে। আমি পালাতে চাই, আমি ভুলতে চাই। কে রবে পরবাসে, কে রবে পরবাসে বাবা, কে রবে পরবাসে বাবা। সেদিন রাতে বাড়ি ফিরে আমার শরীরটা বিগড়ে গেল। পরদিন সকাল থেকেই জ্বর, 5 দিন হয়ে গেল জ্বরটা ছাড়ছে না। জ্বর আমার প্রেমে পড়ে গেছে বোধ হয়, ছেড়ে যেতে চাইছে না। আমার মনে হয় এই চিঠিটা তোমার কাছে পৌঁছানো পর্যন্ত আমি বাঁচবো না, আবার বাঁচতেও পারি। আমি খেয়াল করে দেখেছি যারা খুব এই মরে যাব, উফ মরে যাচ্ছি, যাহ মরে গেলাম, এরকম ভ্যান ভ্যান করে না, তারাই বরং কুচকে কুঁকড়ে খাবলাতে খাবলাতে টিকে যায় অনেক দিন। আর যারা বাঁচতে চায়, প্রাণ শক্তি ইচ্ছে শক্তি ভরপুর, তারাই টপাস করে খসে যায়। খেলায় দারুণ স্কোর করতে করতে হঠাৎ খেলা ছেড়ে বেরিয়ে যায়। আর আমাদের মতো মৃত্যুর কাঁদুনি গাইতে থাকা লোকেরা সাইড লাইনে বসে থাকে এক ঠায়। যাই হোক শোনো, এসব বাঁচা মরার ফালতু ডার্ক লেকচারবাজি অনেক হয়েছে, রামটা এসে গেছে। চিঠি লেখার ফাঁকেই সুইগিতে অর্ডার করে দিয়েছিলাম, নিচে নামতে হয়নি, বারান্দার ওই দড়ি ব্যাগ ঝুলিয়ে তুলে নিয়েছি। এই ব্যবস্থাটা ছিল, আসলে জ্বরে মাথাটা খুব একটা ভালো কাজ করছে না। তোমায় আবার চিঠি লিখবো, পড়ো, পুড়িয়ে ফেলো না, তোমার বরকেও পড়িও, বলো প্রেমের কোচিং যে কোনো বয়সেই নেওয়া যায়, আর তা যখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে নেওয়া অবশ্য কর্তব্য। একটা কথা বলাই হয়নি, জানলায় রাখা গাছগুলো সব মরেই গেছিল জানো, তার মধ্যে হলুদ বোগেনভেলিয়াটা হঠাৎ জেগে উঠেছে 2 দিন হলো, 3টে ছোট ছোট ফুলও ফুটেছে, যথেষ্ট প্রমাণ। এই ঘটনা আগেও ঘটেছে। প্রতিবারই আমার শুকোতে থাকা চারপাশে হঠাৎ এমন কিছু একটা বেঁচে ওঠে, আমি প্রমাণ পাই বহু দূর থেকেও আমায় ভালোবেসে যাওয়া ছাড়া তোমার কোনো উপায় নেই সালা। সেই ভালোবাসারই চিহ্ন স্বরূপ ইতিউতি ফুটে ওঠে ফুল, স্নান করলে মনে হয় আবার জন্ম হলো, চুল থেকে সুন্দর গন্ধ বেরোয়, গাছের শুকনো ডালে একটা কচি সবুজ পাতা উঁকি দেয়, এতকাল পরেও বালিশ চাদর ভরে ওঠে তোমার গন্ধে। ঈশ্বরে তো বিশ্বাস করা হলো না, প্রেমে বিশ্বাস করে দেখলাম তার শক্তি ঈশ্বরের চেয়ে খুব কম নয়। তুমি কাজ করো অনু, আমি একটু রাম নিয়ে বসি। দেশ দুনিয়ার কি হবে সেটা নিয়ে চিন্তা করা খুব দরকার, খুব। এবং অ্যালকোহল সাপোর্ট ছাড়া দেশ ও দশের চিন্তা করতে যাওয়াটা আজকাল খুব রিস্কি। চিন্তা করো না, আইল সার্ভাইভ, টিকে যাব, কোনো না কোনোভাবে ঠিক টিকে যাব। মধ্যবিত্তের এই এক বিরাট জোর, সে টিকে যায় বুনো ঘাসের মতো, জংলা কাঁটা ঝোপের মতো, আরশোলার মতো, ঠিক টিকে যায়। আমিও যাব। আর একটাই কথা বলার,
দেশে এলে একদিন এসো না গো আমার কাছে, একটা চুমু খাবো। মাইদি বলছি, একবারই খাবো, একটাই। ব্যাকগ্রাউন্ডে না হয় আমাদের প্রিয় গানটা চালিয়ে দেবো। যৌবনে বেপরোয়া ভালোবাসা, সেও তো তোমার সন্ধানে ঘুরে মরা, বোকা কবিদের অভিসার, তোমায় খুঁজেছি আমি উজবুক বাঁচার নেশায়, খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। এখন বয়স হলো, তুমি এলে বৃথা দিন গেল, তোমার নবীন চোখে আসে জল, চোখ মুছে ফেলো। দেখো জান ভালোবাসা প্রবীণের প্রলাপে ঘনায়, খোদার কসম জান আমি ভালোবেসেছি তোমায়। তুমি জানো অনুরাধা, আমি ভালোবেসেছি তোমায়। আমার জীবন জুড়ে ভুল, শুধু ওই ভালোবাসাটুকুতে কোনো ভুল নেই, কোনো ফাঁকি নেই অনুরাধা। ইতি তোমার লেলটু কুমার। থ্যাংক ইউ। চমৎকার চমৎকার, একটু লাইট পেতে পারি কি স্টেজে? টুবাইদাকে অনেক ধন্যবাদ। প্লিজ ও টুবাইদার জন্য একটা হাততালি। টুবাইদা এবং অনির্বাণের জন্য জোরে হাততালি। হ্যালো, এতটুকুতে আমাদের তো মন ভরলো না। অনির্বাণকে দেখবার জন্য প্লিজ আবার কালকে আসবেন, টিকিটস বাইরে পাওয়া যাচ্ছে। ওই যে উনি প্রথমেই বললেন আর একটা অডিটোরিয়ামে হচ্ছে, সো প্লিজ ওখানে চলে আসবেন আগামীকাল। সময়ের ঘষালে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। খড়গপুর এসছে, বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুব তারা, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। মেলার গান শুনতে হলে হুলিগানিজমকে ডাকতে হবে। এই বোনাস ট্র্যাকের জন্য আরো জোরে হাততালি। হুলিগানিজমকে ডাকুন, তপন আমরা মেলার বাবুকে গান শুনবো। একদম রিকোয়েস্ট করা হলো, এরপরে হুলিগানিজমকে আনতেই হবে, এর পরের বার, রাইট? তাহলে যদি অ্যারেস্ট থেকে বাঁচতে পারে। Exactly. So we like to invite our two sponsors here, Mr. Faisal Rahman from TD Wealth Management, known for helping clients grow their wealth with a more human approach, along with Dr. Shankar Dasgupta, co-founder and executive chairman of Electrovaya, an accomplished entrepreneur and respected community leader, to felicitate the versatile, the beloved, the one and only Anirban Bhattacharya. আপনার জেল, আমরা তপন দাকে ডেকে নেবো এখানে। তপনদার জেল বাঁশডনি থানায় এফআইআর। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। And may I request Tapun Da to honor our sponsors with a token of appreciation. A big applause for our sponsors for supporting TSS 2026. If I can request you to come on this side for a photo, please.
তপনদা, এদিকে আসুন। থ্যাংক ইউ। আর অনেক কিছুই কথা বলেছো, আর লাস্ট কিছু ডিপার্টিং নোটস ফর দ্য না, অডিয়েন্স। আপনারা অন্তরার অনুষ্ঠান এনজয় করুন, কালকে দেখা হবে আপনাদের সাথে। একদম জোরে হাততালি হয়ে যাক। এবং আমরা কেন আর আমায় কোনো ফেরত চিঠি লিখতে চাইলে আমি ঠিকানা দিয়ে যাবো তপনদার কাছে। থ্যাংক ইউ। কি 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 কালকে কালকে সব হবে। কালকে সব বলবো। টিকিটস এখনো বাইরে আছে। আমাদের এখন একটা 25 মিনিটের ডিনার ব্রেক, আপনারা ডিনার খাওয়ার আগে টিকিটসটা সংগ্রহ করে নেবেন। এবং তারপরে রইলো Thank you very much. Antara show. Antara, yes. Please enjoy. All right, Thank enjoy you the very dinner much. and we'll see you soon. Thank you, thank you. বলুন। আমি তো বললাম আপনি থাকবেন।